মিহিরের কাছ থেকে আসল সত্যিটা জানতে পেরে রানীমাকে অ্যারেস্ট করলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তো বলছিল যে আসলে আমার বাবা অসুস্থ, তো সুস্থ হয়ে নিক। আর ঠিক তখনই ফুলকি দেখা যাবে আদিত্যর বাবাকে নিয়ে চলে আসে, আর তখন দেখে তো সবাই চমকে যায়। এরপর দেখা যাবে বলতে থাকে, এই তোমরা এই অবস্থায় বাবাকে নার্সিংহোম থেকে কেন নিয়ে এসেছো? তখন আদিত্য বলে, বাবা তুমি এখানে এলে কি করে? তোমার বিছানা থেকে তো ওঠা বারণ ছিল। আর তখন বলে, ভাই তুই এক্ষুনি ডক্টর নন্দীকে ফোন কর। আর তখন এদিকে ফুলকি বলে, ডক্টর নন্দী যখন মেডিকেলের জন্য ডিএনএ টেস্টটা এইরকম এই নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়ার অনুমতিটাও দিতে পারে। ফুলকি বলতে থাকে, এই নাও আদিত্যদা, এবার এই সার্টিফিকেটটা পড়ে নাও, দেখো কি আছে তাতে লেখা। আর তখন দেখা যাবে সাংবাদিকরা বলতে থাকে, আচ্ছা আমরা কি আর কিছু প্রশ্ন করতে পারি? আর তখন এদিকে দেখা যাবে ছোট রানীমা বলতে থাকে, আচ্ছা আপনাদের কি আত্মসম্মান বোধ বলতে কি সব কিছু হারিয়েছে? তো দমটা বন্ধ হয়ে যাচ্ছিল ছোট রাজাবাবুকে এই অবস্থায় দেখে। হ্যাঁ গো, তুমি কি ডক্টরকে জোর করে এভাবে ডিসচার্জ করে চলে এলে? হতবাক হয়ে যাচ্ছি তোমার কাণ্ড দেখে। ধানসিঁড়ি তোমাকেও বলি হারি, তুমি কি এভাবে ডিসচার্জ করে আনলে? নার্সিংহোমে যে কেয়ারটা হতো সেটা কি বাড়িতে কখনো সম্ভব? আর তখন দেখা যায় রোহিত বলতে থাকে, হবে ম্যাডাম, সব কিছুই সম্ভব, ডক্টর বলেছে তো, সার্টিফিকেটে তেমনটাই লিখে দিয়েছে ডক্টর। আর তখন দেখা যাবে আদিত্যর বাবাকে বলতে থাকে, তুমি চলো তো, ঘরে চলো। আর তখন বলে, এক মিনিট। তখন দেখা যায় ছোট রাজাবাবু বলতে থাকে, আগে আমি সাংবাদিকদের কিছু জরুরি কথা বলতে চাই। সকলেই জানতে চাইছেন না যে ডিএনএ টেস্টটা কবে হবে? ডিএনএ টেস্ট হবে, হ্যাঁ আমি যখন বলছি নিশ্চয়ই ডিএনএ টেস্টটা হবে, আমি কথা বলছি। তখন সাংবাদিক বলতে থাকে, স্যার আপনার শরীর এখন কেমন আছে? আর তখন এদিকে ছোট রানীমা তো খুব ভয় পেয়ে যায়। আর ছোট রাজা তখন বলতে থাকে, ভালো। আর সবটাই তারা রিপোর্টে লিখে নিয়ে যায়। বলতে থাকে, আগের থেকে অনেকটাই ভালো। তখন বলে, আমি সবাইকে অনুরোধ করছি যে এখানেই আপনাদের সাংবাদিকটা শেষ করুন, এখন আপনারা এখান থেকে যান। আর তারপর দেখা যাবে সাংবাদিক সবাই ওখান থেকে চলে যায়। আশা করি অনেক কথাই বলতে থাকে। তখন ছোট রাজাবাবু বলতে থাকে, এসব নাটক করে আর কোনো লাভ নেই। তখন এই কথা শুনে আরও ভয় পেয়ে যায়, আর বলতে থাকে যে ওরা না সব সত্যি কথা বলে শুনে ফেলেছে, জেনে গিয়েছে। ওদেরকে অনুরোধ করেছিলাম যে ওরা যেন আমাকে এখানে প্রেস মিডিয়া ওনাদের সামনে যেন হুইল চেয়ারে করে আনে, যাতে করে ওনারা বোঝে যে আমি সবেমাত্র সুস্থ হয়েছি আর আমি এক্ষুনি হসপিটাল থেকে এসেছি বলে। তবে এখন নিজেদের মধ্যে তো আর মিথ্যে এই নাটকটা করে লাভ নেই, এই বলে উঠতে যায়। আর তখন আশাভরি বলতে থাকে, আরে আরে করছোটা কি? এই ইন্দ্র, নে তোর বাবাকে নিয়ে ঘরে চলে যা, ঘরে চলো তো। আমি জানি না বাকিরা ওনাকে কি বুঝিয়েছে যার জন্য উনি অদ্ভুত অদ্ভুত কথা বলছে বলে। দেখা যাবে ছোট রাজাবাবুকে ছোট রানীমা ঘরে নিয়ে চলে যায়। আর এদিকে তখন ফুলকি বলতে থাকে, ছোট রানীমা কি অদ্ভুত অদ্ভুত নাটক করে, তাই না ধানু দিদি? বাবুর তো আসলে কিছুই হয়নি। আর এতগুলো লোক বিশ্বাস করলো যে কাকা বাবুর নাকি হার্ট অ্যাটাক হয়েছিল। কাকাবাবু নিজেই নিজেকে নিয়ে সারিয়ে নিয়ে চলে এসেছে। তখন এই কথা শুনে আদিত্য বলে, কি বলছো কি তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না, বাবার হার্ট অ্যাটাক হয়নি? আর তখন এদিকে ধানু বলতে থাকে, না আদিত্য, বাবার কিচ্ছু হয়নি। তুমি এখনও তোমার মা দোষ করতে পারে না, এই মোটেই থাকো। তবে আর বেশি দেরি নাই আদিত্য, এবার না খুব তাড়াতাড়ি তোমার চোখটা খুলবে। আর তখন বলে, ধানসিঁড়ি এনাফ, তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছো, আমার মাকে পছন্দ করো না, পাবলিকলি আমাদের পরিবারের এগেনস্টে গিয়েছো। আমি কিন্তু এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু এখন যদি তুমি যেটা করছো সেটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর আমরা সবাই একসঙ্গে বাবাকে নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম, এবং কি ডাক্তার এতটাই ভয় পেয়ে গিয়েছিল, উনি বললেন যে বাবার নাকি বাঁচার আশাটাই কম। তাহলে সব কিছু কি মিথ্যা হয়ে গেল? রোহিত তখন বলে যে, আদিত্য প্লিজ কাম ডাউন, তুমি বোঝার চেষ্টা করো। আদিত্য, তুমি যেই দুনিয়াটায় বাস করছো সেটা তোমার মায়ের ক্রিয়েট করা। তুমি যা দেখছো, যা বুঝছো, সবটাই তোমার মা তোমাকে দেখাচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? কিন্তু যেদিন তুমি দেখতে পারবে না সেদিন তুমি ঠিক বুঝতে পারবে। বলে যে তুমি মায়ের ভালো ছেলে তো, তাই মায়ের দোষটা দেখতে পাও। কি তখন বলে, একটু পরেই তো পুরো দুনিয়াটাই জানতে পারবে যে কোনটা ন্যায়, কোনটা কে ঠিক আর কে ভুল। আর এবার তো আমরা খালি হাতে আসিনি, আমরা সব প্রমাণ নিয়েই এসেছি। কাকাবাবু আর ম্যাডামকে একটু সময় দিচ্ছি, ঠিক সময়ে আমরা গেট হব। নাটক এখনো অনেক বাকি, আজই ম্যাডামের পর্দা ফাঁস। এরপর দেখা যায় ইন্দ্র সবকিছু শুনে তার মাকে ডাকতে ডাকতে ভিতরে চলে যায়। দেখা যাবে ধানু অনেক কথা ইন্দ্রকে শুনিয়ে দিলে এদিকে ইন্দ্রকে এই কথাগুলো শুনিয়েছে বলে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই এদিকে রোহিত আর ফুলকি সান্ত্বনা দিতে থাকে যে দেখো এবার তো সবকিছু প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে গেলে তো তখন সবকিছু দেখবে ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না ধানু দিদি। অন্যদিকে দেখা যাবে আদিত্য তার মায়ের কাছে যায়, ইন্দ্র সেখানে থাকে। আর এদিকে ছোট রাজাবাবুকে ছোট রানীমা বলতে থাকে, আমি যে এই কথাগুলো বললি তোমরা
তোমার কি একটু মনে হলো না আমার কথাগুলো বললে? তুমি কি একবার ভাবলে না যে আমার কতটা প্রেস্টিজে লাগতে পারে? তখন আদিত্য ইন্দ্রকে বলতে থাকে, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আমাকে প্লিজ একটু ক্লিয়ারলি ভাবে বোঝাবি। দেখ, আমি ডিসচার্জ পারি, কিন্তু বাবার সাইনটা দেখেছিলাম, বুঝতে পেরেছি যে এই বাড়িতে অনেক কিছু ঘটে যা আমি জানতে পারি না, আমার আড়ালেই সবটা হয়, কিন্তু তুই ঠিক জানতে পারিস। সেরকমই এই ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছে সেটা আমাকে খুলে বল। বাবার কি হার্ট অ্যাটাকটা হয়নি? কিন্তু বাবার ডাক্তারেরই সিগনেচার দেখেছিলাম আমি। বলতে থাকে যে মা এভাবে দরজাটা দিয়ে রেখেছে কেন? আবার হেল্পে কি আমাদের কোনো চিন্তা নেই নাকি? তখন ভুলভাল ভাবে অনেক কিছুই বোঝাতে থাকে। আর তখন বলে, বাবাকে যখন মা নিয়ে গিয়েছে নিশ্চয়ই তো তার কোনো কারণ ছিল, তাই না? আরো অনেক কিছু বলতে থাকে, কিছুই বলতে চায় না। ঠিক তখনই ফুলকি সেখানে চলে আসে। এসে তখন বলতে থাকে, উনি কেন বলবে আর তা কেন বলবে? আসলে প্রশ্ন করলে যে এক এক করে সমস্ত রহস্য বেরিয়ে আসবে, জন্যই তো কিছু বলতে চাইছে না। তখন বলে, আদিত্যতা তুমি ওনাকে বলো দরজাটা খুলতে, আমরা এমন কিছু আজকে ফাঁস করব, এমন কিছু রহস্য ফাঁস করব। আর তখন এই কথা বলে ইন্দ্র তখন বলে, এই তুমি না বাড়তে বাড়তে একদম নিজে চরম সিদ্ধান্ত, মানে চরম জায়গায় পৌঁছে গিয়েছো। আমাদের পরিবারের সব বিষয়ে নাক গলাচ্ছ কেন? হ্যাঁ, এই অধিকার তোমাকে কে দিয়েছে? তখন দেখা যাবে ধানসিঁড়ি বলতে থাকে, আচ্ছা ইন্দ্র, একদিন যদি প্রমাণ হয়ে যায় যে ফুলকি এই পরিবারেরই মেয়ে, এই পরিবারের অধিকার আছে, তখন তুমি কি করবে বলো তো? কি করবে? তুমি মুখ লুকিয়ে পালাবে তো? তখন রোহিত বলে, আদিত্য দরজাটা খুলতে বলো। সিরিয়াস আদিত্য, তুমি বোঝার চেষ্টা করো। আদিত্য, এবার কাকাবাবু আর ছোট রানিমার দরজাটা খোলা উচিত, তুমি বোঝার চেষ্টা করো। আদিত্যকে অনেক করে বোঝাতে থাকে, কিন্তু এদিকে ইন্দ্র কিছুতেই দরজাটা খুলতে দিচ্ছে না। ইন্দ্র একদম ঢাল হয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশে। দেখা যাবে আদিত্য রোহিতদের কথা অনুযায়ী খুলতে গেলে আর তখন খুলতে দেয় না ইন্দ্র তখন বলে, তোমরা কেউ যাবে না, কেউ না। বলে যে আমাদের ভিতরে যাওয়া নিষিদ্ধ, আমার মা নিষেধ করেছে। আর তখনই দেখা যাবে ধানু বলতে থাকে, তোমার এত কিসের ভয় বলো তো? কিসের এত ভয় তোমাদের? যদি কিছু নাই বা থাকে যেতে দাও। তখন কিছুতেই যেতে দেয় না। এরপর দেখা যায় রোহিত বলতে থাকে, এবার যদি যেতে দেওয়া না হয় তাহলে কিন্তু আমি যেই কথাটা ভাবছিলাম, যেটা প্রয়োগ করব না বলছিলাম, কিন্তু সেটাই এখন করতে হবে। এই বললে তখন কিছুতেই যেতে দেয় না ইন্দ্র। রোহিত তখন ইচ্ছে করেই দরজাটা ধাক্কা দিয়ে খুলে নেয়। প্রথমত ধাক্কাতে থাকে কিন্তু খুলে না। অন্য পাশ থেকে দেখা যাবে তখন ছোট রাজাবাবু হাসতে থাকে আর বলতে থাকে, এবার নিশ্চয়ই খুলবে। দেখেছো তো, সব কিছু শেষ, তোমার সব কিছু, এবার তোমার মুখোশটা না খুলবে। আর কতদিন আশা করি ঘরের মধ্যে তোমার গোপন রহস্য লুকিয়ে রাখবে আশাবরী চৌধুরী? ভেঙে তো ঘরের ভিতরে ঢুকবেই, আর তোমার পর্দাটাও ফাঁস হয়ে যাবে। এদিকে রোহিত তার কিছুতেই সহ্য করতে পারে না, দরজা ভেঙে একদম ভিতরে ওরা সবাই মিলে চলে যায়। এদিকে তখন ছোট রানিমা বলে, এটা কি ধরনের অসভ্যতামি? ইন্দ্র, তোমাকে বলেছিলাম না দরজাটা আটকাতে, আর গাটরা কোথায়? তখন বলে, আর গার্ডস বলে কোনো চিৎকার করে কোনো কিছুই লাভ নেই, বুঝতে পেরেছেন ম্যাডাম? কেউ আসবে না, পুলিশ আসছে, এবার বাহিরে ফাঁকা। শুনে ছোট রানিমা তো ভয় পেয়ে যায়। আর তখন এদিকে দেখা যাবে ধানসিঁড়ি বলতে থাকে, আপনি নিশ্চয়ই মানে সবাইকে বলে রেখেছিলেন, ইন্দ্রকে বলে রেখেছিলেন এখানে যেন আপনার সমস্ত গার্ডসটা না আসে। আর তখন দেখা যাবে কি, তখন বলে, ম্যাডাম আপনাকে না আর সারপ্রাইজ দিব না। এদিকে দেখা যাবে পুলিশরা সবাই চলে আসে। আর তারপর দেখা যাবে ওদেরকে ভিতরে যেতে বলে ফুলকি। সবাই মিলে তখন ভিতরে যায়। পুলিশদেরকে দেখে তো ভয় পেয়ে যায়, বিশেষ করে মিহিরকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় ছোট রানিমা। ছোট রাজাবাবু বলতে থাকে, দেখো আশাবরী, তাকিয়ে দেখো, জানতে পারছো লোকটাকে? একটা সময় আমাদের রাধুনী ছিল, কিন্তু আদিত্য কিছুই বুঝতে পারে না। আর এদিকে ছোট রানী বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আর তারপর দেখা যাবে আদিত্য বলতে থাকে যে, আচ্ছা এখানে কি হচ্ছে তো বুঝতে পারছি না। আর এদিকে ছোট রাজাবাবু বলতে থাকে, যাকে কিনা এক চরে আমি খুন করে ফেলেছিলাম সে কিন্তু এখন সামনে আছে। আর তারপর দেখা যাবে তুমি আমাকে খুনের সাজার ভয় দেখিয়ে হাতের মুঠোয় রেখেছিলে, তোমার কথায় আমি সবসময় ওঠা বসা করতাম, তোমার হাতের মুঠোয় করে আমাকে রেখেছো। আর তারপর দেখা যাবে এদিকে পুলিশ অফিসাররাও তাকিয়ে থাকলে এদিকে আশাবরী ভয় পেয়ে যায়। কি তখন বলে, কি হলো ম্যাডাম? আরে বাবা, আপনি ম্যাডাম কিছু না বললে তো মানায় না, কিছু বলুন। আর তারপর তো কোনো কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে তখন আদিত্য বলতে থাকে, এক মিনিট, আচ্ছা আমাকে কেউ স্পষ্ট করে বলবে যে ঠিক এখানে কি কি ঘটনা ঘটছে? আমি তো কিছু বুঝতে পারছি না মা, আমি কিছুই বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি? আশাবরী তখন চুপ করে থাকে আর কোনো কিছুরই উত্তর দেয় না। এদিকে তখন আদিত্য বলে যে, মা ইনি কে? বলো উনি কে? আর তখন দেখা যায় এদিকে ধানু
বলতে থাকে ওনার নাম হচ্ছে মিহির, একসময় চৌধুরী মহলের কুক ছিল উনি। ছোট রাজাবাবু বলতে থাকে একসময় আমাদের কুক ছিল আর আমাদের বাড়িতে খুব ভালো রান্না করতো, আর তখন একদিন জঘন্য রান্না করে, সেই মুহূর্তে আমার মাথাটা গরম হয়ে যায়, আর তখন ঠাসি একটা চর দিয়েছিলাম, তাতেই সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তারপর আমাদের পারিবারিক ডক্টরকে আনা হয়েছিল, সে বলেছে যে তার নাকি হুঁশ নেই, সে নাকি মারা গিয়েছে, আর তখন বলেছিল যে এটা তো পুলিশ কেস হয়ে যেতে পারে। এরপর থেকেই আশাবরী সব সময়, আর তখনই সবে এমএলএ হয়েছিল, আর তখনই সব সময় আমাকে ভয় দেখাতো, আমাকে বলতো কোনো কিছু বললেই বলতো যে আমি যে খুন করেছিলাম তার জন্য আমাকে ফাঁসি দেওয়া হবে, আমাকে পুলিশে নিয়ে যাবে, আর সবটাই ও হ্যান্ডেল করেছিল। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম, ও যা বলতো তাই করতাম, উঠতাম বসতাম, যেখানে যা বলতো সেটাই করতাম, আমি কিছু জেনেও না জানার মতো। এদিকে ইন্দ্র বলতে থাকে মা তুমি আমাকে বলবে, আমি জাস্ট ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তখন দেখা যাবে ফুলকি বলতে থাকে, তখন বলে যে আর কি করে বলবে বলুন, এরকম যদি হুমকি দিতে থাকে তাহলে তো ম্যাডামের একের পর এক যত অন্যায় করেছে, যত কারসাজি করেছে সমস্তটাই বেরিয়ে আসবে, তাই না? এমন এটা বেরিয়ে এসেছে যে আপনি ডিএনএ টেস্ট করাতে দেবেন না বলে কাকা বাবুকে হার্ট অ্যাটাকে নাটক করতে হয়েছে। আর তখন আদিত্য সমস্তটা শুনে অবাক হয়ে যায় আর বলে মা উনি কি বলছে, ওরা কি বলছে, এগুলো কি সত্যি সত্যি বাবার হার্ট অ্যাটাক করেনি? আর তখন বলে না না আদিত্য। তারপর দেখা যাবে বলতে থাকে আচ্ছা মা তুমি ভয় পেও না, তুমি আমাকে বলো সত্যি হার্ট অ্যাটাক হয়নি? আর তখন কিছুই বলতে পারে না। এরপর বলে এই লোকটার রহস্যটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না, এই লোকের রহস্যটা অন্তত বলো। আর তখন বলে যে তুমি ভয় পেও না, তুমি আমাকে বলো। এই বললে আদিত্য আর তখন দেখা যাবে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে এদিকে বলতে থাকে ছোট রানীমা, আর বলে বিশ্বাস করো এই লোকটা একদিন আমাদের বাড়িতে রান্না ছিল, কিন্তু উনি যে এরকমভাবে অভিনয় করতে পারে, মানে দম বন্ধ করা অবস্থায় থাকতে পারে, সেটা আমি কি করে জানবো বলো, আমি কি করে জানবো? আমি তো জানতাম না। ডক্টর এসে বললো যে উনি মৃত, তার জন্যই তো আমি এই পরিবারটাকে বাঁচানোর জন্যই তো সব কিছু ধামাচাপা দিয়েছিলাম। বিশ্বাস করো যা করেছি আমি এই পরিবারের জন্যই করেছি। এই সমস্ত নানান মিথ্যে কথা বলতে থাকলে ফুলকি তখন কিছুতেই সহ্য করে না। ফুলকি তখন বলে কী ব্যাপার মিহিরবাবু, এবার আপনি মুখ খুলুন। আর তখন দেখা যাবে মিহিরবাবু সমস্ত সত্যি কিছু বলে দেয়, আর তখন সবার সামনে বলতে থাকে যে ছোট রানীমা আপনি যা যা করেছেন না সবটাই আইনের বিরুদ্ধে গিয়ে করেছেন, আপনাকে কিন্তু এখন অ্যারেস্ট করতে পারি আমরা। আর তখন মিহিরবাবুর কাছ থেকে সমস্ত কিছু সবাই জেনে অবাক হয়ে যায়, আর তার রানীমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বন্ধুরা এবার যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট